প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার টকশো করোনাকালীন শিল্পী সাহিত্যিকদের সাংস্কৃতিক চর্চা। সঞ্চালনায় আমি যুক্ত আছি তাসমিনা জীবেন ফ্লোরা। অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক নির্দেশনায় আছেন জনাব কবির নেওয়াজ রাজ এবং কারিগরি সহযোগিতায় পাশে রয়েছেন জনাব হাসানুর রহমান সুমন। আজকের অনুষ্ঠানে যারা অতিথি আছেন তাদের পরিচয় দেবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাহবুব বকুল, প্লিজ আপনি আপনার পরিচয়টা দিন। আমি মাহবুবুর রহমান এখন বকুল। আমি সঙ্গীত শিল্পী এবং পাশাপাশি রাজনীতিও করি, সামাজিক কর্মকাণ্ড এসব নিয়ে আছি আর কি। আজকে আমাকে এখানে কথা বলার বা উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমার বোন ফ্লোরা আপাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উপস্থিত সবাইকে আমার সালাম এবং শুভকামনা। ধন্যবাদ বকুল ভাই। আমরা চলে যাচ্ছি আশরাফ হায়দার ভাইয়ের কাছে। ভাই আপনার পরিচয়টা দিন। আশরাফ ভাই আপনার আশরাফ ভাইয়ের সাউন্ড মিউট করা আছে, আনমিউট করতে হবে। আশরাফ ভাইয়ের নেটটা কি চলে গেছে মনে হয়। আমরা তাহলে পরবর্তীতে ফজলুল করিম। হ্যাঁ, না আমি ঠিক আছি এখন। আশরাফ ভাই সম্ভবত নেটের কারণে আটকে যাচ্ছে। আমি আমার পরিচয় বলি। আমি মোহাম্মদ ফজলুল করিম মিঠু, আপনার ঈশ্বরদীতে থাকি। আমি আসলে প্রফেশনাল শিল্পী না, আমি বিজনেস করি, পাশাপাশি একটু চাকরিও করি, তার পাশাপাশি একটু গান চর্চা করি। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমি আশরাফ হায়দার। আমি কবিতা, গান, নাটক, গল্প, উপন্যাস লিখি। আমার এবার উপন্যাস একটি প্রকাশিত হয়েছে, একটি যাত্রা নাটকও প্রকাশিত হয়েছে। আমার গল্প আছে। আমাদের আমার নেটের সমস্যা হচ্ছে। চারটা কাব্যগ্রন্থ আছে, তার ভিতরে একটি গীতিকাব্য। বকুল ভাই আপনি আপনার পরিচয়টা দিন প্লিজ। বকুল না, মোহাম্মদ ফজলুল করিম মিঠু, প্লিজ। জি, আমি পাবনার ঈশ্বরদীতে থাকি। আমি আসলে প্রফেশনাল শিল্পী ওইভাবে না, একটু গান করি, আমি বিজনেস করি, থাকি ঈশ্বরদীতে। আর আমাদের নব্বইয়ের বান্ধবী জেবিনের সহযোগিতায় এখানে আসা, এই আর কি। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠান মালায়। আমাদের আরেকজন অতিথি আছেন যিনি নেটের সমস্যার কারণে এখনো আসতে পারেননি, প্রয়াত ফকির আলমগীর স্যারের ওয়াইফ সুরাইয়া আলমগীর। আমরা তার জন্য অপেক্ষা করছি, যদি উনি সংযুক্ত হতে পারেন তাহলে আমরা তার কাছেও, তিনি একজন সাহিত্যিক, তার আবৃত্তি শুনবো। প্রথমে আমি যেতে চাচ্ছি মাহবুব বকুল ভাইয়ের কাছে। আপনি এই সাহিত্যের জগতে কিভাবে, কখন আসলেন এবং কার হাত ধরে আসলেন বা কার প্রেরণায় আসলেন?
আসলে অনেক কথা। আমি তখন ক্লাস 6 এ না, পড়ি। না, মানে মানে এই হ্যাঁ, 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 বলতেছি, সেটা বুঝতে পারছি। তখন আমার পাশের বাসায় হঠাৎ করে নিউজ কারণ থাকতাম তখন, ভাড়া আসলেন আব্দুল জব্বার। সালাম সালাম হাজার সালাম, যে গান যিনি গেয়েছেন, তো ওনার কাছে আমার সঙ্গীতের হাতে খড়ি। ঠিক আছে? তারপরে দেশ স্বাধীনের পরে আমি ওস্তাদ বিক্রম চৌধুরী, পুলিন বাবু, তারপরে বিটিভির মিউজিক ডাইরেক্টর ওস্তাদ সাধন বাবু, অনেকের কাছে আমি গান করেছি, ক্লাসিক করেছি। ঠিক আছে? এখন আসলে হয়েছে কি, আমি আবার রাজনীতির সাথে জড়ে পড়ছি। আমি বঙ্গবন্ধু জাতীয় চা নেতা পরিষদের প্রেসিডেন্ট মেম্বার। আমি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ইসে আমি এখানে, আমার বাসা হচ্ছে বাড্ডাতে, হাতিঝিলের পারে, গুলশান বাড্ডা। তো এইভাবে আসা, আমরা কি বকুল ভাইকে হারিয়ে ফেলেছি? বকুল ভাই স্ক্রিনে নাই, আজকে খুব নেটের সমস্যা হচ্ছে। আমরা তাহলে পরবর্তী প্রশ্নের জন্য আশরাফ ভাইয়ের কাছে চলে যাই। আশরাফ ভাই, বকুল ভাইকে মনে হয় আমরা নেটে হারিয়ে ফেলেছি। আপনাকে আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, সেটা বলেন। হচ্ছে যে আপনার আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা ঝুড়িতে জমা আছে, যে যেটা কখনো কখনো আপনার মনে হলে আপনাকে হাসায় অথবা আন্দোলিত করে? হ্যাঁ, তা তো অবশ্যই। জীবন চলার পথে প্রতিটা বাঁকে বাঁকেই মানুষের কিছু না কিছু ঘটনা থাকে। তো তেমনই একটি ঘটনা ছিল। তখন আমি স্কুলেই পড়ি। আমাদের স্কুলে একটা যাত্রাপালা হয়েছিল, যে যাত্রাপালাটা আমি অভিনয় করেছিলাম, বাট আমার কোনো প্র্যাকটিস ছিল না। যাকে করার কথা ছিল তিনি আহ যাত্রা শুরু হওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগেই উনি বললেন যে আমি করতে পারবো না। তখন যে যাত্রা নায়ক ছিলেন তিনি পেশাদের একজন যাত্রা নায়ক, বীর মুক্তিযোদ্ধা। তো উনি আমাকে বললেন কি, তুমি একটু করে দিতে পারবে? আমি বললাম, হ্যাঁ, পারবো। তো যাই হোক, যে কাজ, যেমন কথা তেমন কাজ, শুরু হয়ে গেল যাত্রা। তো আমার একটা রোল ছিল, যে রোলটা ছিল আমি একজন দারোগা ছিলাম। আসামি ধরতে যেতে হবে, তা আসামিকে নায়ক যিনি, তিনি হচ্ছেন আসামি। তো আমি, যেহেতু স্টেজটা ছিল দক্ষিণ দিকে সদর, তো দক্ষিণী বাতাস ছিল প্রচুর। কিছু মানে যে প্রোগ্রাম মাস্টার ছিলেন যিনি যাত্রাপালায় কিন্তু একদম বলে দেয়, তো উনি যা বলতেছেন তা আসলে ওইভাবে শোনা যাচ্ছে না। তো আমি আসামি ধরতে গিয়েছি, নায়ক দাঁড়িয়ে আছেন, আমি তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবো, কিন্তু আমার রোলটা ভুলে গেছি। আমি তো যেহেতু প্র্যাকটিস করিনি, তো আমি রোলও ভুলে গেছি, আর যিনি বলে দিচ্ছেন ওটাও আমি শুনতে পাচ্ছি না। তাড়াতাড়ি নায়ক, আমার ডায়লগ যেটা ছিল, আমার ডায়লগটা ছিল যে আমি আপনাকে গ্রেপ্তার করতে আসছি, আপনি থানায় চলুন। তো নায়ক কি করলেন, যেন দর্শক বুঝতে না পারে সেক্ষেত্রে উনি কি করলেন, যে আমাকে উল্টো বললেন, আরে দারোগা সাহেব, আপনি কেন আমাকে গ্রেপ্তার করতে আসেন এই কষ্ট করে? তার থেকে বরং আমি থানায় যেতাম, চলেন চলেন, আমি আপনার থানায় চলে যাচ্ছি, নিয়ে আমাকে নিয়ে নামায় চলে গেল। তো পাবলিক তো কিন্তু এটা বুঝতে পারে না, পাবলিক হাতে তালি দিল। এই একটা মানে হাসির একটা আহ মারাত্মক একটা আমার ইয়ে ছিল, যে আমি যখন এই কথাটা মনে পড়ে, সেই ছোটকালের কথা, তাই তো এমন ধরনের আমি একটা অভিনয় করছি, বা যে আমার এই কথাটা মনে পড়লে আমার ভীষণ হাসি লাগে, যে প্র্যাকটিস না করে যাত্রাপালা করতে যাওয়ার যে একটা তীক্ষ্ণ অভিজ্ঞতা আর কি। এরকম ছোট ধন্যবাদ। ছোট অনেক স্মৃতি তো হ্যাঁ, আছেই। হ্যাঁ। আচ্ছা, আশরাফ ভাই, আমরা কি আপনার কাছ থেকে আপনার স্বরচিত একটা কবিতা শুনতে পারি কিনা?
হ্যাঁ, আমি শুরু করছি। আহ, এই কবিতাটা গীতি কবিতা, গতকালকে লেখা। আমাদের মুক্তিযুদ্ধের যিনি সাহায্য করেছিলেন, যখন তিনি শুনেছিলেন যে আমাদের শিশুরা, শরণার্থী শিশুরা না খেয়ে আছেন, তখন তিনি ওই সময় 1 লক্ষ টাকা দিয়েছিলেন। এবং যুদ্ধকালীন সময় যত প্রোগ্রাম তিনি করেছিলেন তার একটা সিংহভাগ তিনি আমাদের মুক্তিযুদ্ধের জন্য তিনি দান করতেন। তিনি আর কেউ নন, তিনি সরস্বতী, ভারত আত্মা লতাজির কথা আমি বলছি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করছি। তাকে নিয়ে মূলত আমাদের ছোট একটা গীতিকাব্য লেখা। তোমার না ফেরার দেশে যাওয়া এমন তো কথা ছিল না, যাবার বেলায় স্বরলিপির কথা কিছু তো বলে গেলে না। শুনিয়ে গেলে হাজারো গান, যে গানে ছিল স্বরলিপির প্রাণ। সেই অমার গানের সুর ছেড়ে শত কোটি মানুষের কাঁদিয়ে নীরবে চলে গেলে কোন অজানা, এমন তো কথা ছিল না। তবে এই কি তোমার শেষ যাওয়া, এই কি তোমার শেষ গান গাওয়া? গানের ভুবন ছেড়ে কেন যাওয়া? তোমার এই প্রস্থান মানি না, মানি না, মানি না। যাবার বেলা ঠিকানা বলে গেলে না। তোমার এমন তো কথা ছিল না, তোমার না ফেরার দেশে যাওয়া এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল না। ধন্যবাদ আশরাফ ভাই। আহ, আহ, খুব চমৎকার একটা কবিতা শুনলাম। খুব স্পর্শ করে গেল আমাকে। আমি আজকে এই ঘটনাটা পড়েছি ইন্টারনেটে। তো আমি আজকের যে উপস্থিত সম্মানিত অতিথিরা আছেন, তারা তাদের শত ব্যস্ততার মাঝে আমাদেরকে তাদের মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাই যারা দেশ ও বিদেশ থেকে কাছে ও দূরের সকল দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন। এবং আমি অগ্রিম ধন্যবাদ দিতে চাই সেই দর্শক শ্রোতাদের যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, কিন্তু পরবর্তীতে আমাদের এই রেকর্ড তারা দেখবেন। আর আমরা আশা করছি যে আমাদের অনুষ্ঠান শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, প্রিয় দর্শক শ্রোতা। এবং আমাদের অনুষ্ঠানের সময় আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা বকুল ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। বকুল ভাই, আপনার কি বোধহয় অংশ বিশেষ শোনা হয়নি, শেষ অংশটুকু, কয়েকটা শেষ মুহূর্তটা। এটার পরে আপনি ওইটা বলা শেষ হলে আমাদের একটা আপনার পছন্দের গান শোনাবেন। বকুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? বকুল ভাই মিউট করা আছে, আনমিউট করতে হবে। আপা আনমিউট করতে হবে? হ্যাঁ না হ্যাঁ, না, এখন কথা ঠিক শোনা আছে। যাচ্ছে। হ্যাঁ, নেট নেট প্রবলেম করতেছে। আর আপনি আপনার কথাটা এখন শেষ করে বাকি কথাটা শেষ হুম, করে আমাকে আমাদের একটা আপনার হুম, পছন্দের প্রিয় গান শোনাবেন। আচ্ছা, বাকি কথা হচ্ছে আমার জীবনে অনেক ঘটনা স্মরণীয় ঘটনা আছে। যেমন আহ, একবার আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠানে গ্রিন রুমে সবাই রিহার্সেল করতেছে। তো হঠাৎ করে আমি দেখলাম একটা ভদ্র মহিলা, ওনার নাম ছিল প্রমীলা রানী সাহা। একেবারে একেবারে হ্যাংলা পাতলা, মানে লিনেন ছিল একদম, খুবই কুৎসিত। হ্যাঁ, তো উনি এই রিহার্সাল করতেছিলেন। একসময় উনি স্টেজে ওনার নাম ঘোষণা হলে গান করতেছিলেন। তো উনি যখন গান করলেন একটা নজরুল গীতি, সেটা হচ্ছে জনম জনম তব তরে কাঁদিব। আমি তখন আমার সবচেয়ে স্মরণীয় এই জন্যই যে ওনার কণ্ঠে এত সুন্দর গান এবং ওনার এত সুন্দর কণ্ঠ। I have never seen such a singer like her in my life. সেটা আমার জন্য স্মরণীয় ঘটনা। ঠিক আছে? তো এখন ব্যস্ততার কারণে
গান করা হয় না। আমার একটা শিল্পী গোষ্ঠীও আছে, নবীন বন্ধু শিল্পী গোষ্ঠী, ওটা আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। তো সবকিছুই যেন ব্যস্ততার মধ্যে আস্তে 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 মানে বলবো হারিয়ে যাচ্ছে আর কি, এই আর কি। আপনি হারিয়ে যাচ্ছেন না, আপনি আমাদের মাঝেই আছেন, ইনশাল্লাহ থাকবেন আরো বহুদিন, আশা করছি, দোয়া করছি। ভাই একটা গান। আমি মেন্টালি খুব আপসেট বিকজ ফাদার মাদার আমার খুব অসুস্থ। তো আমি আমার তবল যে বাজায় তবলা বাদক আসে না, আমি খালি গলে একটুখানি শোনাই আপনার। আমার হারমোনিয়াম সামনে আসছে, একটু শোনাই, আবার শোনাবো। আবার যদি আমাকে আপনি সেই মানে সৌভাগ্য দান করেন আবার আসবো, তখন না হয় শোনাবো। আমি এখন একটু খালি গলায় শোনাই, শোনাবো। আমি জানি ওই আমার ওই ভাই মিঠু ভাই সালাম সালাম হাজার সালাম গানটা গাবেন। আমি একটা দেশের গান সামনে গাচ্ছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর প্রাণে মনে, তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিশেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। হ্যালো, খুব চমৎকার হয়েছে, খুব চমৎকার হয়েছে। আচ্ছা তাহলে বলি, শোনে একটু, ওই যে আপনি একটা প্রশ্ন করেছিলেন জীবনে এমন কোনো ছোট্ট ছোট্ট ইত্যাদি, তাই না? তো আমার একটা একটু 2 লাইন শোনাবো, 2 লাইন। ওইটা হচ্ছে, এটা সম্ভবত নজরুল গীতি। হ্যাঁ, একটু 2 লাইন শোনাই। হ্যাঁ, চেয়েছি তোমায়, সে কি মোর অপরাধ শুধু, এ জীবনে নয়, এ যেন আমার কত জনমের সাধ। আমি চেয়েছি তোমার। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি আমাদের বকুল ভাইকে একটু বলি, ও আমার দেশের মাটি গানটা খুব সম্ভব 1905 সালের কবিগুরু লিখেছিলেন বঙ্গবন্ধু রদ আন্দোলনের সময়। ওই সময় অসংখ্য আমাদের দেশাত্মবোধক গানের সৃষ্টি হয়েছে। আমি ব্যাক স্টেজে আছেন হাসানুর রহমান, সুমন ভাই, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যখন এই অনুষ্ঠানে ব্যানার প্রচারিত হয়েছিল, তখন অনেকে যেহেতু সুরাইয়া আলমগীরের আসার কথা ছিল, উনি নেটের সমস্যার কারণে প্রবেশ করতে পারছেন না, তো ফকির আলমগীর স্যারের গান শুনতে চাচ্ছিলেন তারা। তো আমাদের ওনার শ্রেষ্ঠ যে গানগুলো বা
সুরাইয়া আপা তার মানে টাইম লাইনে যে গানগুলো শেয়ার করেছিলেন সেখান হুম, থেকে হুম। একটা গান আমি চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে নিবেদনের জন্য। এখান থেকে আমাদের সুমন ভাই হেল্প করবে। সুমন ভাই যদি রেডি থাকে তাহলে একটু প্রচার করেন, আমরা সবাই শুনি। ফকির আলমগীর স্যারের গানটা। আমাদের নেটের সমস্যা হচ্ছে, যাই হোক আমরা চলে যাচ্ছি মিঠুর কাছে। আপা, এই এই মাসেই কিন্তু ফখরে আলমগীর স্যারের জন্মদিন, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি হচ্ছে ওনার জন্মদিন। জি জি।
জি, সুরাইয়া আপা খুব চেয়েছিলেন যুক্ত হবেন। কিন্তু তার নেটের প্রবলেম হচ্ছে, যে কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি। যদি সংযুক্ত হন তাহলে আমরা তাকে আমাদের লাইভের মধ্যে আনতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনুষ্ঠানটা চালিয়ে যাই। মিঠুর কাছে প্রশ্ন যে কোন ধরনের গান পছন্দ এবং প্রিয় সঙ্গীত শিল্পী কে? সরি, আজকে নেটের অনেক সমস্যা। আসলে এই ধরনের প্রোগ্রামে নেটের সমস্যা হলে খুব বড় সমস্যা হয়, মানে কথা ভেঙে ভেঙে আসছে। হয়তো আমার নেটেই সমস্যা অথবা ওইদিকে সমস্যা। হ্যাঁ, কি যেন জেবিন একটা প্রশ্ন করছিলে, আমি বুঝতে পারি নাই আবার। ছি, প্রশ্নটা হলো যে আপনার কোন ধরনের গান পছন্দ এবং প্রিয় সঙ্গীত শিল্পী কে? আচ্ছা, আমার প্রিয় সঙ্গীত শিল্পী হচ্ছে কুমার শানু। কুমার শানুর গান আমার অনেক বেশি পছন্দ, এবং 90 দশকের যেসব গানগুলা শুনছি সেই গানগুলো আমার এবং ভালো লাগে। এরপরে মিঠু আমাদের একটা গান আ- শোনাবে। আর গান আসলে এখানে অনেক বড় বড় গুণী শিল্পীরা আছে, তার সামনে গান গাইতেও আমার একটু কেমন যেন আনইজি লাগছে। আসলে আমি কিন্তু গান কোনোদিন শিখি নাই, গানের আমি কিছুই জানি না। এই সব প্রযুক্তি আসার পরে ঘরে বসে গান করতে করতে আসলে গানের মধ্যে আসা, মানে মানে এত বড় গুণী শিল্পীর মাঝে যে গান করব, এটা ভাবতেও কেন জানি একটু ভয় ভয়ও কাজ করছে। যাই হোক, সবাই ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আর এখন আমি একটি গান শোনাবো, যেহেতু ভাষা মাস, এই মাসে অনেক শহীদের রক্তের বিনিময়ে এই দেশ ভাষা এসেছিল। সেই জন্য শহীদদের স্মরণে আমি একটি গান শোনাই। সালাম সালাম, হাজার সালাম, সালাম সালাম, হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম, হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে যে যায় গান, তাদের হৃদয় মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম, হাজার সালাম। মায়ের বুকের রক্তে আছে রক্ত মশাল, চলে দিতে দিতে সংগ্রামিয়া মহাজনতা, কণ্ঠে তাদের নববার্তা, শহীদ ভাই স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম, হাজার সালাম। বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নিশায় দিল রক্ত ঢালি, আলোর দেওয়াল ঘরে ঘরে চালি, উঠিয়ে মনে আধার কালি, সকল শহীদ স্মরণে আমার হৃদয় যেতে চায় তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম। খুবই চমৎকার হয়েছে, ধন্যবাদ। খুব খুব চমৎকার গান গেয়েছেন। চমৎকার চমৎকার। আমি বকুল ভাইয়ের কাছে যেতে চাই। বকুল ভাই শুনতে পাচ্ছেন কি? বকুল ভাই, আনমিউট করতে হবে বকুল ভাই। মাহবুব বকুল। জি, হ্যাঁ, বলেন। আপনার কাছে আমার প্রশ্ন বকুল ভাই, যে আপনি যে এই জগতে বলেন। এসেছেন এই করোনাকালীন সময়ে আপনার এই সঙ্গীত চর্চায় বিভিন্ন জায়গায় যে গিয়ে যে প্রোগ্রাম গুলো করার বিষয়গুলো থাকে, এখানে কোনো বাধাগ্রস্ত হচ্ছেন কিনা? এবং ভার্চুয়াল সঙ্গীত, ভার্চুয়াল বলতে আজকে যেমন আমরা প্রোগ্রাম করছি, গিয়ে সরাসরি অনুষ্ঠান করা বা কোনো অনুষ্ঠানে সরাসরি যেখানে দর্শক শ্রোতা আছেন, সেটা বিয়ের অনুষ্ঠান হোক বা কোনো মঞ্চ অনুষ্ঠান হোক, এক্ষেত্রে কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। এখন হচ্ছে করোনা, যদি আমাদের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী উইথ দ্য ব্লেসিং অফ অলমাইটি আল্লাহ, করোনা বলতে গেলে এখন মানে একটা পর্যায়ে আছে, আমি বলি উইদিন কন্ট্রোল। তাহলে যখন করোনা মানে চূড়ান্ত পর্যায়ে ছিল, তখন তো একেবারে ঘর থেকে বেরোতাম না। কোনো অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, সামাজিক অনুষ্ঠান বলেন, সবকিছু বাধ্য মানে অ্যাভয়েড করতে হতো। ইচ্ছা থাকার সত্ত্বেও যেতে পারতাম না। এখন এটা তো আসলেই সকলেই তো এই জিনিসটা অবশ্যই, কি বলবো আমি, ওই এই প্রবলেমটা ফেস করতেছেন। কারণ যেখানে লকডাউনের প্রশ্ন ছিল, যেখানে আপনার একের অধিক মানুষ একত্রিত হওয়া যেত না, যেখানে সংক্রমণের ভয়, সেখানে তো নিজেকে একটু গুটিয়ে রাখতেই হবে, এই আর কি। এখন যেহেতু আমার একটা কি থার্ড ভার্সন অমিক্রন কি ওটাও চলে আসছে আমাদের দেশে, তারপরেও ওই আমরা তো সবাই করোনা টিকা যেটা 2টা ডোজ নেওয়া হয়েছে। এখন মনের দিক থেকে এখন কিন্তু অনেকটা মানে কি বলে, মানে খুব নিরাশ না, মনের দিক থেকে খুব আশাবাদী বা আশা পাই যে এখন যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো বিয়ে দাওয়াতে, বা এখন যদি বলেন আপনার বাসায় একটা অনুষ্ঠান হবে, সবাই 5-7 ভাই বোন মিলবো, এখন আর ভয় করি না। আল্লাহ তাআলা ভাগ্যে যা রাখছেন সেটাই হবে আর কি। আমি বোঝাতে পারছি আপা? আমি কি বোঝাতে পারছি আপনাকে সবাইকে? হ্যালো, ঠিক আছে, আপনার হ্যাঁ বকুল ভাই, আমরা বুঝছি। জি। বকুল ভাই আমাদের এরপর একটা তাহলে একটা গান শোনান দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাই। হ্যাঁ, খালি গলায় গান গাচ্ছি কেমন হচ্ছে আসলে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে,
এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপ্ন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে, স্বপ্ন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে, ক্ষণকালে আভা হতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। তখন ৮,০০০ টাকা দামের ওই ইনজেকশন তো তাই বললাম হ্যাঁ, তা বলতেছি হ্যাঁ আমি এখন দিই, আপনি আসতে পারেন বৃহস্পতিবারে, আমি আছি। বকুল ভাই চমৎকার একটা সঙ্গীত পরিবেশন করলেন, মন ছুঁয়ে গেল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। জি জি, আসলে গানের সঙ্গীতের ব্যাপারটা হচ্ছে মানে ব্যস্ততার কারণে বসা হয় না, হারমোনিয়াম বসা হয় না, তারপরে আমার কর্মচিটা আসে না, যার জন্য আমি খালি গলায় গাচ্ছি আর কি। আমি দেখতে হারমোনিয়ামটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিকই আছে। হারমোনিয়াম, ডুগি তবলা ছাড়াও তো সঙ্গীত হয়, যেমন হারমোনিয়াম তো একসময় ছিল না, তখন তো অন্য বাদ্যযন্ত্র দিয়েই সঙ্গীত পরিবেশন হতো ভারতবর্ষে, হারমোনিয়াম অনেক পরে আসলো। জি জি। তারপরে মিঠু ভাইয়ের গান অনেক ভালো লেগেছে, আপনার কবিতা। হ্যাঁ, মিঠু ভাইয়ের গান আমার মন ছুঁয়ে গেল, যেহেতু ভাষার মাসে গানটা এত চমৎকার চমৎকার, ভাষা শহীদদের স্মরণে। তারপরে আমি কিন্তু শিল্পী না, বুঝছেন, না আমি কিন্তু শিল্পী না। না, বুঝতে পারছি মিঠু ভাই। তারপরে আশরাফ ভাই, আপনি আমার শ্রদ্ধেয় লতাজি ওনারকে নিয়ে যে কবিতাটা লিখছেন, আসলে এটা সাধারণ। বকুল ভাই, এটা গীতিকাব্য, ওনাকে নিয়ে আমি কালকে দুটো গীতিকাব্য লিখছি। আমার এ পর্যন্ত গান লেখা আছে ১,৫০০-এর উপর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার একটা গান মরহুম নীলুফার বানু লিলি আপা করছিলেন বাংলাদেশ টেলিভিশনে, উনি অনেক জায়গায় এটা প্রোগ্রাম করছেন বঙ্গবন্ধুকে নিয়ে। আমি তার একটা লাইন আমি আপনাকে শোনাই, যেহেতু আমি শিল্পী না, গীতিকার, তো এক লাইনে আমি শোনাই। তুমি পদ্মা মেঘনা যমুনার মতো বহমান, তুমি পদ্মা মেঘনা যমুনার মতো বহমান, তুমি বাংলা ও বাঙালির অমর নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তুমি পদ্মা মেঘনা যমুনার মতো বহমান, তোমারই বাংলার আকাশে আকাশে এখনো সূর্য ওঠে, তোমারই বাংলায় ভোরের দোয়েল ডাকে আজ মিষ্টি ঠোঁটে। তুমি তো মহান, তুমি তো সেরা, তুমি জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তুমি পদ্মা মেঘনা যমুনার মতো বহমান। এই তো, যেহেতু আপা ছিলেন না বলে আমি সেই সুযোগে। না না, খুব চমৎকার হয়েছে, খুব চমৎকার হয়েছে। আমার আশরাফ ভাইয়ের কাছে প্রশ্ন,
যে করোনাকালে আমাদের সাহিত্য চর্চায় কি ধরনের প্রভাব ফেলেছে করোনাকালীন বইমেলা বা বই প্রকাশ, পাঠক সবকিছু মিলে? আহ হ্যাঁ, প্রভাব পড়েছে। যেমন বইমেলায় গতবার কেমন জমেনি, এবছরও কেমন জমবে সেটাও বলতে পারছি না। তবে অনেক লেখক আছেন, তারা করোনাকালীন সময় বাসায় বসে কিন্তু অসংখ্য লেখা তারা সৃষ্টি করেছেন। যেমন আমার কথা, আমি একজন ক্ষুদ্র, একজন ছোট একজন লেখক। তো তারপরও আমি করোনাকালীন সময়ে 30টা মতো গল্প লিখেছি, তারপরে একটা উপন্যাস লিখেছি, একটা যাত্রা নাটক লিখেছি, এগুলো প্রকাশিত হয়ে গেছে। আর গান যে কত লিখেছি সেটা কোনো আমার শেষ নাই এই করোনাকালীন সময়ে। আমরা প্রতিদিন কিছু না কিছু ঘরে বসে লেখার চেষ্টা করেছি, পড়ার চেষ্টা করেছি, প্রচুর বই পড়েছি, প্রচুর বই ঘুরেছি করেছি। তো এই করোনাকালীন সময় এক যে কথাই বলে যে যেটা হয়েছিল সেটা ভালো, যেটা হচ্ছে সেটাও ভালো, আবার যেটা হবে সেটাও ভালো, সবই আমাদের ভালোর জন্যই। তো করোনাকালীন এই সময়টা সারা বিশ্ব যেমন থমকে দাঁড়াইছে, বাংলাদেশও থমকে দাঁড়াইছিল, কিন্তু সেখান থেকে কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমরা অনেকটাই আমাদের সরকার প্রধানের নেতৃত্বে আমরা অনেকটাই আল্লাহ রহমত আগায় গিয়েছি। তো এই করোনাকালীন সময়ে যদি আমরা বলি, ব্যবসা বাণিজ্য যেমন একদিকে থেমে গেছে, অন্যদিকে আবার আমাদের অন্য সাইডে ব্যবসাগুলো হয়েছে। যেমন যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে এই যে মাস্ক বিক্রি, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি, এইদিকে কিন্তু প্রচুর হয়েছে, হয়নি তা না। তো তারপরও অনেকটা আমরা থেমে গেছিলাম, সেখান থেকে আমরা গিয়েছি। আর শিল্প সাহিত্যিকদের ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু একটু অনুষ্ঠান মুখর হয়, কিন্তু সেই জিনিসটা আমরা থমকে গিয়েছিলাম। তো সেই ওই থমকে যাওয়াটা আবার কিছুটা আমরা বিনোদনে পরিণত করেছি। আমাদের এই যে অনলাইন যে অনুষ্ঠানগুলো, কিন্তু ব্যাপকভাবে এটা প্রচার হয়েছে। এবং আমি মনে করি যে অনলাইন অনুষ্ঠানের দিয়ে যে আমাদের বিনোদন জগৎটা অনেকটা এগিয়ে গেছে, এটাও আমি স্বীকার করি। এবং ভালো ভালো শিল্পী তারা অনলাইনের মাধ্যমে বা গ্রাম অঞ্চলেও অনেক শিল্পী সাহিত্যিক তাদের প্রচার হতো না, তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তারা প্রসারিত হয়েছে। এদিক থেকে ঠিক আছে। আমরা দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাদেরকে এমন একটা চমৎকার অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আর প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনাদের আমরা সঙ্গেই পাবো এবং অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত। আর করোনাকালীন সময় আমরা সবাই সবার জন্য দোয়া করব, যেন আমরা সবাই সুস্থ সুন্দর থাকতে পারি। আমরা চাচ্ছি যে আশরাফ ভাই আমাদের একটা কবিতা পড়ে শোনাবেন, ওনার স্বরচিত হলে ভালো হয়। হ্যাঁ, স্বরচিত কবিতা। এই কবিতাটা এই করোনাকালীন সময়ে লেখা। কবিতার লেখার পিছনে একটা ঘটনা বলেও রয়েছে। পল্টন মোড়ে একটা, তখন শরৎকাল, পল্টন মোড়ে আমি একটা মেয়েকে দেখছিলাম। তো মেয়েটাকে আমার খুব পরিচিত মনে হয়েছিল। তো যাই হোক, তাকে নিয়ে আমি তারপরে কথা বলি। কথা বলার পরে তাকে এক কাপ কফিও খাওয়াইছিলাম। তারপর আমি ওখান থেকে বেরিয়ে এসে কবিতাটা লিখছিলাম। আমার এই কবিতাটার নাম লাবণ্য। এই লাবণ্য নামটাও আমার খুবই পছন্দের। এই লাবণ্য নামটা পছন্দ হওয়ারও মূল কারণ হচ্ছে বিপাশা ছবিতে, উত্তম সুচিত্রার মুভি, এই ছবিতে লাবণ্য একটা নাম আছে। এই উত্তম কুমারের যিনি মা চরিত্র করছিলেন, ওই ওনার নামটা ছিল লাবণ্য। তো একটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। মাকে যখন খুঁজে পেয়েছিল তখন উত্তম যে বলেছিল যে তুমি কি সে আমার লাবণ্য মা। তো এই জন্য ওই নামটা আমার খুবই মধুর। যাই হোক, আমার এই কবিতার শিরোনাম লাবণ্য। লাবণ্য, কোথায় যেন তোমায় দেখেছিলাম, সেই শৈশবের ধুলো ওড়া এলোমেলো মাঠে, বা ওই দুরন্ত বনা ঢেউ ভাঙা পদ্মার তীরে, অথবা প্রাথমিক বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে। ঠিক মনে পড়ছে না কোথায় যেন দেখেছিলাম 20টি বছর আগে। রোদ্দুর ভাঙা শরতের দুপুর বেলা, আজ তোমাকে দেখলাম তৈলাক্ত ত্বকের কারুকার্য খচিত,
মাটির প্রতিমার মতো মৃত্তিকার বুকে একাকী হেঁটে যেতে পিচ ঢালা শহরের রাজপথে। দেখা মাত্রই তোমাকে মনে করতে পারিনি কোথায় দেখেছিলাম, তাই তোমাকে ভালো করে দেখার ছলে পিছু নিলাম গণমানুষের ভিড়ে। ডান বাম করে তোমার পথে মাঝে উপনীত হলাম, থমকে দাঁড়ালে তুমি, মুখোমুখি বেশ কথা হলো। ফিরে গেলাম স্মৃতির মাঠে, সেই 20টি বছর আগের স্মৃতিতে, যেখানে তোমায় দেখেছিলাম সঙ্গোপনে, নিবিড় ভাবে অভিসারে মধুকুঞ্জ বনে। আখির পাতা ভরে তোমাকে তন্ন তন্ন করে দেখলাম, আর ভাবলাম কোথায় তোমাকে দেখেছিলাম। বলেছিলাম প্রেমের দুটি কথা। এক লাবণ্যকে হারিয়েছিলাম পদ্মার পারে, তার কালো কেশে জমানো ছিল কালো মেঘ, ঠোঁটের পাপড়িতে ছিল ভুবন মোহিনী হাসি, সর্বাঙ্গে জড়ানো ছিল কৃষকের উর্বর পলি। সেই সেই থেকে লাবণ্যকে খুঁজছি দক্ষিণা বাতায়নে, বাতাসের সুরে সুরে, আলোর বাঁশির সুরে সুরে, গানের সুরে সুরে আমি লাবণ্যকে খুঁজছি। কবিতার ছন্দে ছন্দে আমি লাবণ্যকে খুঁজছি। নদীর ছলছল কলকল শব্দ টানে, বসন্ত ফুলের মোমো বাতাসে আমি লাবণ্যকে খুঁজছি। সেদিন দুরান্ত পথচারী হয়ে দেখেছিলাম মেঘবালিকা, দেখেছিলাম শরতের কাশ ফুলের কন্যা, দেখেছিলাম নববর্ষার ভরা নদীর মেয়ে, দেখেছিলাম আকাশ পারে মেঘ বালিকার খেলা, দেখেছিলাম আকাশ মাটির প্রেমে সিক্ত তোমাকে। 20টি বছর পর আবার দেখলাম সেই যৌবন জল তরঙ্গ লাবণ্যকে। সেই কি তুমি? সত্যি করে বলো, তুমি লাবণ্য? ব্যথারি মন কাঁদে সারাক্ষণ তোমার পদচারণায়। হে লাবণ্য, তোমার ভিতরে দেখেছিলাম সেই লাবণ্যকে, যে লাবণ্য আমাকে কাজল কালো চোখে ভালোবেসেছিল, নিবিড় ভাবে নির্মল মনে নিজের আলোয় আলোকিত করে উদ্ভাসিত হয়েছিল হৃদয়ে। তোমাকে দেখে সেই লাবণ্যকে খুঁজছি জাগ্রত দেহ মনে, গলি থেকে রাজপথে, রৌদ্রের সাথে রৌদ্র হয়ে মিশে যায় স্মৃতির পাতায়। আজ তোমায় দেখে মনে হয় তুমি আমার সেই লাবণ্য, যার অনুভূতি অনুছোঁয়ায় প্রেমের গোপন দোলায় আমার এই পদাবলী সৃষ্টি। লাবণ্য, আর আমায় ছেড়ে যেও না, আর আমায় ছেড়ে যেও না। চিরকাল থেকে আমার মনের মন্দিরে মাটির প্রতিমা হয়ে। ছেড়ে যেও না লাবণ্য, থেকে যাও অনন্তকাল। সুন্দর স্যার। ধন্যবাদ বকুল ভাই। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। অনেক অবাক সুন্দর হয়ে হয়েছে গেল। আশরাফ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমিও শুনছিলাম। আহ, আচ্ছা, আমি মিঠুর কাছে ফিরে যাই, যেহেতু নেটের সমস্যা হচ্ছে। আহ, আমি মিঠুর প্রশ্ন উত্তর শেষ হলে মিঠু আমাদের চমৎকার একটা গান শোনাবে। তার আগে মিঠুর কাছে প্রশ্ন, যে এই জগতে আসার পরে এমন কোনো কোনো ঘটনা মনে পড়ছে কিনা বা জমা হয়েছে, যা নিজেকে মনে হয় যে এটা হাসায় অথবা কাঁদায়, যা দর্শকদের জন্য যদি বলতেন। না, আসলে আমার এই জগতে বেশি দিন আসা হয়নি, এরকম কোনো স্মৃতি এখনো তৈরি হয়নি যে হাসাই বা কাঁদাই। তবে গান, গানের মধ্যে আসার পরে অনেকেই পছন্দ করে গান, এটা বোঝা যায়। আমার কিছু কিছু ভক্ত হয়েছে যারা আমার গান অনেক পছন্দ করে, এটা বুঝতে পারি এবং এই অনুভূতিটা ভালো লাগে। এই, আর আজকের অনুষ্ঠানে নেটের অনেক সমস্যা, মানে কবিতাটা অনেক সুন্দর হয়েছে, ভালো করে শুনতে পারি নাই। আমার গান করলাম, ওই সাইডে ভালো করে শুনতে পারছে কিনা বুঝতে পারছি না, এই আর কি। আমাদের অনুষ্ঠানে মনে হয় শেষের দিকে।
हेलो सब चुप सब হ্যালো জেবিনের মনে হয় নেটের সমস্যা যাই হোক অনুষ্ঠান মনে হয় শেষের দিকে আমি এটা আপনি শেষে গান গান করি চালিয়ে যান, মিঠু ভাই, গান চালিয়ে যান। আচ্ছা আমি এটা গান করি ইন্দ্র কিশোরের অনেক পছন্দের একটি গান অনেক ভালো লাগে সবারই ভালো লাগে আমার অনেক ভালো লাগে আমার সারা দেহ দেহ মাটি ও এই চোখ দুটো মাটি খেও না আমি মরে গেলে তারে দেখার সাথ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ দেহ গো মাটি ও ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া বাঁচবো না বাঁচবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ দেহ গো মাটি ও এই না জীবন ছাড়তে হবে দুদিন আগে পরে ওরে এই না জীবন ছাড়তে হবে দুদিন আগে পরে দিদি একই সঙ্গে কোমরে একই মাটির ঘরে আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না তারে এক জনমে ভালোবেসে করবে না মন ভরবে না আমার সারা দেহ দেহ গো মাটি ও এই চোখ দুটো মাটি খেও না আমি মরে গেলেও তার দেখার সাথ মিটবে না গো, মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ দেহ গো মাটি ও চমৎকার, চমৎকার, চমৎকার মিঠু ভাই। থ্যাংক ইউ ধন্যবাদ মিঠু। প্রিয় দর্শক শ্রোতা, দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে।
প্রতি সোমবার এই চ্যানেল থেকে রাত 9টায় নিয়মিত অনুষ্ঠান প্রচারিত হয়। আশা করছি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। কেউ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এবং মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকায় আপনাদের প্রয়োজনীয় বিজ্ঞাপন দিতে চাইলে আপনারা এই সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করবেন। আমরা চলে যাব বকুল ভাইয়ের কাছে। বকুল ভাই আমাদেরকে বলেন যে আমরা যদি যারা আছে নতুন প্রজন্ম জি যারা সংস্কৃতি জগতে আসতে চায়, গানের হুম, জগতে আসতে চায় বা এসেছে, তাদের আপনি হুম। কি ধরনের পরামর্শ দিতে চান এই জগতে এখন আসার তো ব্যাপারে পরামর্শ? আমি ওই যে এখন তো সব মানে অনলাইন, যেমন আজকে আমার এখানে আসা, এর জন্য আমি আপনার কাছে আগেই বলেছি কৃতজ্ঞ, এবং আপনার অনুপ্রেরণায় আমি অনুপ্রেরিত। কি প্রশ্ন, কি উত্তর? আর হ্যাঁ, না না, উত্তর তো অবশ্যই যাচ্ছে আমি। এখন হ্যাঁ আগামী প্রজন্মের বকুল ভাই, জন্য আপনি যে বকুল কথাটা নতুন প্রজন্ম, হ্যাঁ নতুন প্রজন্মরা কি হ্যাঁ হ্যাঁ আসতে হ্যাঁ পারে? হ্যাঁ হ্যাঁ, সে বলতেছি, ওরা এখন দেখেন, একটা সময় আমাদের দেশে ওই যে পপ সঙ্গীত, যেটা পপ সঙ্গীতটা দিকে এই প্রজন্ম একেবারে ঝুঁকে পড়ছিল। কিন্তু আমাদের এখানে শাস্ত্রীয় সঙ্গীত, ঠিক আছে, তারপরে আপনার আবহমান পল্লী, যেটা পল্লী সঙ্গীত, এগুলোকে, এগুলোর ব্যাপারে আগের প্রজন্মকে অবশ্যই দেশাত্মবোধক যে গানগুলো রয়েছে, তারপরে আপনার আধুনিক গানগুলো যে রয়েছে, নজরুলগীতি, এগুলোর প্রতি আসলে একেবারেই বর্তমান প্রজন্ম আপনার কোনো নাই, চর্চায় নাই। তাদেরকে এই ব্যাপারেই করতে হবে। আর করোনাকালীন সময়ের সঙ্গীত চর্চার ব্যাপারে আমি বলবো, তাদের সঙ্গীতের জন্য, যেমন আজকে আপনি যে ধরনের একটা আয়োজন করছেন, এমন ধরনের যদি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে অনুপ্রেরিত করা হয়, দিক নির্দেশনা দেওয়া হয়, তো অবশ্যই তারা আগামী প্রজন্ম সেভাবে তাদেরকে সেভাবে আগে নিয়ে যাবে। এবং আজকের আপনার যে আয়োজন, এই আয়োজন যদি আমাদের বর্তমান প্রজন্ম যদি সঠিকভাবে অত্যন্ত মনোযোগ সহকারে যদি এই অনুষ্ঠানগুলো দেখে, তাহলে এটা আগামী দিনগুলোতে আগামী প্রজন্মের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপা। বকুল ভাই চমৎকার আমাদের কথা বলেছেন। নতুন প্রজন্মর জন্য আসলে এইভাবে হওয়া উচিত। নতুন প্রজন্মকে আরো আপনারা উৎসাহ দেবেন, তারা উঠে আসবে, গ্রাম গ্রাম থেকে, গ্রামান্তর জি থেকে জি, উঠে আসবে। তা না হলে বর্তমান হুম, যে সমাজ ব্যবস্থা, সেখানে হবে না, হবে না, আমাদের হবে না, জারি সারি ভাটিয়ালি যে গানগুলো হারিয়ে যাওয়ার পথে। তো একেবারে হারিয়ে আমরা যাবে। মনে হ্যাঁ করি হ্যাঁ হ্যাঁ, আপনাদের উৎসাহ উদ্দীপনায় ভিতর দিয়েই আমাদের গ্রাম অঞ্চল থেকেও উঠে আসবে অসংখ্য ছেলে মেয়ে, তা এবং অসম্ভব তারা ভালো গায়, ভালো লেখে, তারা উঠে আসবে। তাদেরকে সেই জায়গা আমাদের করে হ্যাঁ দিতে হ্যাঁ হবে, হ্যাঁ, এবং আপনাদের নেতৃত্বে আমরা সেই জায়গাটা যেন করে দিতে পারি, সেই দোয়াটুকু আমরা চাই। ফিয়ামানিল্লাহ। অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমাদের উপস্থাপক অবশ্যই তো সেটা করতে হবে, আমরা সবাই। হারায় গেছে নেটের আসলে কারণে। নেটের খুব ডিস্টার্ব নেটের খুব দিচ্ছে। সমস্যা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নেটে খুব সমস্যা হচ্ছে আসলে। নেটের খুবই সমস্যা। আহ আসলে একটু দুঃখের কথাও না বললে নয়, যেটা হচ্ছে আমাদের বর্তমান কিন্তু আমরা যেটা দেখছি যে একটা গ্রাম এলাকা থেকে কিন্তু যাত্রাপালা গুলো হারিয়ে গিয়েছে, এবং যাত্রাপালার কোনো হুম হুম, অনুমোদনও দেওয়া হচ্ছে না। না তারা যে যাত্রা করবে না গ্রাম না, এলাকায়, তো অনুমোদন পাচ্ছে না। তারপরে সরকার হুম, একটা কাজ না, ঘোষণা দিয়েছিলেন, এখন কতদূর এটা বাস্তবায়ন হয়েছে বা হবে, যে প্রত্যেক স্কুলে একজন হুম, সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ওনার এরকম একটা এসেছিল। যদি এইটা হয় তাহলে কিন্তু হুম, আমাদের সঙ্গীত জগৎটাকে
আমাদের যে কালচার, আমাদের যে বাঙালি ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য হ্যাঁ কালচারটা, সেটা আস্তে 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 ফিরে আসবে নতুন প্রজন্মদের ভিতরে। সেটাই অবশ্যই। বকুল ভাই আমাদের একটা গান শোনাবেন। দুই লাইন শোনাবো, দুই লাইন নজরুল গীতি, ঠিক আছে? হুম। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমার দেবনা ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কে, আমি বাতাস হইয়া জড়াইব কে, যিনি যাবে যাবে বলিবে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। ধন্যবাদ। চমৎকার বকুল ভাই, এসব গানগুলো শুনলে আসলে মন ছুঁয়ে যায়। Right. আসলে এই গানগুলো তো আসলে হ্যাঁ, ধন্যবাদ। মানে কানে আশরাফ জি। আশরাফ ভাই, নেটের সমস্যা হচ্ছে। আশরাফ ভাই, আপনার একটা স্বরচিত, আপনার পছন্দের, খুব প্রিয় পছন্দ। হ্যাঁ, আমি আমার এবারের কবিতা ঠিকানা। আমার এবারের কবিতাটা ঠিকানা। কবিতাটা 15ই আগস্টের দিন আমি লিখেছিলাম এবছর। হ্যাঁ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মরণে লেখা আমার ঠিকানা। এই বাড়িটি চিরজীবী বাঙালির ঠিকানা। মাথার উপর ছিল একখণ্ড আকাশ, ছিল বিশাল বট বৃক্ষের শীতল ছায়া। কিন্তু রাতের আধারে সূর্য ওঠার আগে ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়ে ঝরে গেল মাথার উপর ছায়াওয়ালা সেই বট বৃক্ষটি। ঝুরঝুর করে ঝরে পড়লো পাতাগুলো, আকাশের চোখে অঝরে ঝরে পড়লো অশ্রু। চিরজীবী বাঙালি হতবাক, থমকে দাঁড়ালো পৃথিবীর গতি, স্থবির হয়ে পড়লো সমস্ত বৃক্ষ তরুলতা। বেদনায় ভোরের সূর্য হলো মলিন, কেবল সিঁড়িতে নিথর ভাবে পড়ে রইল শিল্পীর হাতে গড়া মাটির প্রতিমা, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু। তখনই এই বাড়িটির কাছে আসি, তখনই আলোর পিপাসায় ছলো ছলো আঁকি, ঝড়ের ডানা মেলে খুঁজে বেড়াই টুঙ্গিপাড়ার মানবিক খোকাকে। 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের জনসভায় শেখ মুজিবকে, 66 মুজিবুর রহমানকে, 69-এর গণ অভ্যুত্থানের বঙ্গবন্ধুকে, আর 7 মার্চের জনসভায় সেই মহাকবিকে, 71-এর 26শে মার্চের স্বাধীনতার ঘোষককে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আর খুঁজে ফিরি বিশ্ব শান্তির মহানায়ক বঙ্গবন্ধুকে। সেই সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে স্লোগানে আমার কণ্ঠ কেঁপে ওঠে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। সেই মেঘাচ্ছন্ন আকাশ দেখেই, সবুজ বৃক্ষের মলিনতা দেখেই, স্তব্ধ পাখির ঠোঁট দেখেই, নদীর তৃষ্ণার্ত কান্না দেখে, চৌচির মাটির ব্যাকুলতা দেখে, কৃষকের লাঙ্গলের ফলায় আকুলতা দেখে, সুরবিহীন বাউলের এক তারা দেখে সমব্যথিত হয়ে খুঁজে ফিরি 32 নম্বর বাড়িটি। এই বাড়ি তো স্বাধীনতার ইতিহাস, এই বাড়ি তো বাংলাদেশের ইতিহাস, এই বাড়ি তো মুক্তিযুদ্ধের ইতিহাস, এই বাড়ি তো বাঙালির মুক্তির ইতিহাস, এই বাড়ি তো আমার বাবার, আমার মায়ের, আমার সব সদ্য জন্ম নেওয়া সন্তানের প্রজন্ম থেকে প্রজন্মের ঠিকানা।
সেই সময় আমি বাতাসের সুরে সুরে, আলোর বাঁশিতে, বৃক্ষের ডালে ডালে, নদীর বুকে নৌকার সারিতে, বাউলের এক তারার সুরে, শিল্পীর আঁকা ছবিতে অশ্রু ভরা ব্যথাহারি মনে খুঁজেই শুধু বঙ্গবন্ধুকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মানে বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মানে আমার স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মানে আমার পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মানে আমার বাঙালি পরিচয়, আমার ঠিকানা, আমার পূর্বপুরুষের ঠিকানা। বঙ্গবন্ধু আমার আদর্শ, আমার উৎসাহ প্রেরণা, আমার বাঙালি পরিচয়, আমার দেশপ্রেম, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ঠিকানা। আমার চেতনায়, আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, আমার বিদায় বেলায় বঙ্গবন্ধুর ওই ৩২ নম্বর বাড়িটি আমার চির ঠিকানা, আমার চির ঠিকানা। আপা কি আবারও হারিয়ে গেলেন নাকি? বকুল ভাই শোনা যাচ্ছে? মিটু ভাই শোনা যাচ্ছে? আপনাদের কারো কথা কিন্তু শুনতে পাচ্ছি না। আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। হ্যাঁ বুঝতে আপনার পারছি। কি আবৃত্তি শেষ হয়েছে আপনার? হ্যাঁ আমার শেষ হয়েছে তো। আমরা বকুল ভাইয়ের গান শুনলাম, তারপর আশরাফ ভাইয়ের কবিতা শুনলাম। আমরা মিঠুর গান দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। মিঠু দর্শকদের উদ্দেশ্যে একটা গান গাইবে এখন। ঠিক আছে, শেষে একটা গান করি, এই গান দিয়ে অনুষ্ঠান শেষ হবে। তুমি আজকে নেটের অনেক সমস্যা। আমার সাধনা তুমি, তুমি আমার সাধনা, তোমার দেয়া আঘাত আমায় দেয় যে মধু বেদনা, আমার সাধনা। যে চোখে তোমার প্রেমের কাজল, সে চোখে আবার কিসের অনল, স্বপ্ন হয়েছে কিছু দেখো, দুঃখ দিয়ে দূরে রাখো, তুমি আমার রাত্রি দিনে যন্ত্রণা, শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। যে হাতে তোমার পরমালা, সে হাতে আবার মরণ জ্বালা, বন্ধু তোমাকে ভাবতে গেলে
শত্রু হয়েছে দেখা মেলে, ভালোবেসে শূন্য হলাম, এই তো আমার সান্ত্বনা। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। তোমার দেয়া আঘাত আমায় দেয় যে মধুর বেদনা। শত্রু তুমি, বন্ধু তুমি, আমার সাধনা। সুন্দর হয়েছে বকুল ধন্যবাদ। মিঠু ভাই। জি, থ্যাংক ইউ। জি, আবার মনে হয় আবারও নেট থেকে মনে হয় হারিয়ে গেলেন। মানে আসলে তো হ্যাঁ, আবার হারিয়ে গেছে। আসলে তো আমি শিল্পী ওইভাবে না, বকুল ভাই যদি আমার গান প্রসঙ্গে কিছু বলতেন তাহলে একটু ভালো লাগতো আর কি, যেহেতু গান সম্বন্ধে অনেক ভালো জ্ঞান আপনার। আসলে আমি তো গান কোনোদিন শিখি নাই, হঠাৎ করে গান করা। বকুল ভাই, বকুল ভাই সাউন্ড নেটের মনে হয় মিউট করা প্রায় আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তা এখন ওনার গানগুলোর মধ্যে এইটা একটা ভালোবাসার যন্ত্রণা হয়, নিঠুর পৃথিবী দিয়েছে আমাকে জল উপহার, শত্রু তুমি বন্ধু তুমি, ঠিক আছে। তো এই গানগুলো আমার খুব প্রিয়। আমি কাছে আপনি যে গানগুলো গেয়েছেন প্রত্যেকটা গান একেবারে আমি বলবো 100% আপনি নিখুঁত ভাবে গিয়েছেন। এই জন্য আপনাকে আপনাকে আবারও ধন্যবাদ দিতে হয়। আপনি সত্যি সত্যি অনেক 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 ভালো গিয়েছেন। কেন আবারও ধন্যবাদ দিতে হয় আপনাকে মিঠু ভাই। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার আপনার তরফ থেকে ধন্যবাদ, আশরাফ ভাইয়ের তরফ থেকে ধন্যবাদ সুন্দর গান করার জন্য। আচ্ছা, আমরা ধন্যবাদ ধন্যবাদ অনুষ্ঠানে ভাই। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। নেটের অনেক সমস্যা হয়েছে আজকে, তারপরও সবাই ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন, এই জন্য দর্শক ধন্যবাদ জানাতে চাই। আর এখন করোনাকালীন সময়, সেহেতু আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজনীয় কাজ ছাড়া আমরা আমাদের ঘরের বাইরে বের হব না। নিয়মিত মাস্ক ব্যবহার করব, সাবান দিয়ে ঘন ঘন হাত ধোবো, এবং আমরা নিজেরা সচেতন থাকবো, অন্যকে সচেতন রাখবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।